মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া ১৫৫ বাংলাদেশি অভিবাসীকে ফিরিয়ে আনা হলো দেশে। ঘুমধুম সীমান্তে বিজিবি পতাকা বৈঠক। ১৫৫ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে তাদেরকে আইডেন্টিফাইড করা হয়। মিয়ানমারে উদ্ধার অভিবাসীদের মধ্যে আরও ৩৮৯ জন বাংলাদেশি হিসেবে শনাক্ত। এখনো আছে এবং তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমরা আবার সেই গ্রুপকে নিয়ে আসবো। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অনুপ্রবেশের দায়ে ভারতের শিলংয়ের আদালতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন। ৩০ জুলাই সাক্ষ্য গ্রহণ। খুলনায় হাতুড়ির আঘাতে কিশোরের মৃত্যু। সাভারের যৌতুক না পেয়ে উপড়ে ফেলা হলো গৃহবধূর চোখ। মূল্যবোধের অবক্ষয়ে হচ্ছে এমন নৃশংসতা, বলছেন সমাজবিজ্ঞানীরা। হত্যা চেষ্টা মামলা বেকসুর খালাস পেলেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির ও সাংসদ নিজাম হাজারী সহ 18 জন। শিশু রাজন হত্যার বিচার করা হবে দ্রুত বিচার আইনে। বাবা মাকে সমবেদনা জানাতে গিয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আদালতে আরেক আসামি মুহিতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে প্রোটিয়াদের চেয়ে 69 রানে পিছিয়ে টাইগাররা। 25 ওভার বাকি থাকতেই বৃষ্টির বাধায় দ্বিতীয় দিনের খেলা শেষ। তৃতীয় দফায় মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে শনাক্ত হওয়া ১৫৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিবি। মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠক শেষে বিকেলে তাদের ঘুমধুম সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের কক্সবাজার সংস্কৃতি কেন্দ্রে রেখে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। এদিকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে আরও ৩৮৯ জন বাংলাদেশি শনাক্ত হওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। ঘুমধুম সীমান্ত থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মিয়ানমার এবং থাইল্যান্ড উপকূল থেকে উদ্ধার হওয়া আরো ১৫৫ জনকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। মিয়ানমার বাংলাদেশের দীর্ঘ পতাকা বৈঠক শেষে তাদের বিকালে গুমদুম সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এর আগে সকাল ১১টায় মিয়ানমারের মংডুতে শুরু হয় এই পতাকা বৈঠক। আর এই পতাকা বৈঠকের নেতৃত্ব দেন ১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম রবি। ১৫৫ জনকে স্ক্রুটিনাইজ করে আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে তাদেরকে আইডেন্টিফাইড করা হয় এবং সেই হিসাবে আমরা তাদেরকে এখন বাংলাদেশে প্রবেশের সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি। এখনো আছে এবং তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে তাদের লিস্ট কনফার্ম হবে। লিস্ট কনফার্ম হলে এটা আমাদের এম্বাসির মাধ্যমে আমাদের ফরেন অ্যাফেয়ার্সে আসবে, তারপরে হোম অ্যাফেয়ার্সে আসবে, তারপরে আমাদের কাছে আসার পরে আমরা আবার সেই গ্রুপকে নিয়ে আসবো। এক্ষেত্রে আইএমও বলছে তাদেরকে আগামী শুক্রবারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর পুলিশ বলছে তাদেরকে কক্সবাজারে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে কোন দালালের মাধ্যমে তারা সেখানে গিয়েছিল। আশা করছি যে বৃহস্পতিবার বিকেলের মধ্যে সেগুলো চূড়ান্ত হয়ে যাবে। অনেকেই দূর দূরান্তে যাবেন, তাদের নিরাপত্তার কথা ভেবেই আমরা মনে করছি যে ভালো হয় যদি তারা শুক্রবার সকালে যান। এর আগে গত ৮ জুন ১৫০ জন এবং ১৯ জুন ৩৭ জনকে ফিরিয়ে দিয়েছিল মিয়ানমার বাহিনী। এক্ষেত্রে মিয়ানমার বাহিনী দাবি করছেন তাদের কাছে আরো ৩৮৯ জন বাংলাদেশি রয়েছে, যাদেরকে পর্যায়ক্রমে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। আমরা এখন পর্যন্ত যাদের উদ্ধার করেছি এর মধ্যে আরো ৩৮৯ জন অভিবাসীকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে। খুব দ্রুত পর্যায়ক্রমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হবে। এক্ষেত্রে মিয়ানমার বাহিনী দাবি করেছে দীর্ঘ ৩ মাস তারা সমুদ্রে ভাসমান অবস্থায় ছিল এবং পরবর্তী তাদেরকে উদ্ধার করে শরণার্থীর মর্যাদায় মিয়ানমারে রাখা হয়েছিল। একটু সুখ স্বাচ্ছন্দ্যের আশায় উত্তাল সাগর পাড়ি দিয়েছিল এসব তরুণরা, কিন্তু এখন সবকিছু হারিয়ে নিঃস্ব অবস্থায় শরণার্থীর ভেসে প্রবেশ করলো দেশে। আর এখন তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নেবে আইনগত ব্যবস্থা। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত থেকে কমল দে, সময় সংবাদ। অনুপ্রবেশের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের একটি আদালত। সকালে মেঘালয়ের শিলংয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক KML নংবি শুনানি শেষে বিচার শুরুর এই আদেশ দেন। একই সঙ্গে ৩০ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। আজ আদালতে হাজির হয়ে অনুপ্রবেশের বিষয়টি
অস্বীকার করেন সালাউদ্দিন আহমেদ। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশের দায়ে ফরেনার্স অ্যাক্ট আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। গত 3রা জুন তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মেঘালয় পুলিশ। সালাউদ্দিনের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ প্রমাণ হলে আইন অনুযায়ী তার সর্বোচ্চ 5 বছরের সাজা হতে পারে। অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় আজ সে আদালতে হাজির হয়েছিল। আদালত তার কাছে জানতে চেয়েছেন তিনি দোষী না নির্দোষ। সে অস্বীকার করলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত এবং 30 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। সাভারে যৌতুক না পেয়ে ইলেকট্রিক টেস্টার দিয়ে চোখ উপড়ে ফেলা হয়েছে এক গৃহবধূর। স্বামী, দেবর, ননদ ঈদের আগের দিন সুখী নামে এই গৃহবধূর ওপর এ নৃশংসতা চালায়। চিকিৎসকরা বলছেন একটি চোখ চিরতরেই নষ্ট হয়ে গেছে সুখীর, আরেকটি চোখ দিয়ে পৃথিবীর আলো দেখতে পাবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। সুখীর পরিবার এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। সেলিয়া সুলতানের রিপোর্ট। যে কোনো প্রশ্নে এখন শুধু একরাশ চোখের জল ফেলেই উত্তর দেন সুখী। সেখানে কোনো শব্দচয়ন না থাকলেও চোখ বেয়ে গড়িয়ে পড়া সুখীর নীরব কান্না বলে দিচ্ছে অনেক কিছু। ঈদের আগের দিন যৌতুকের টাকা না পেয়ে স্বামী রবিউল, তার ভাই ইদ্রিস আলী, আক্তার ও বোন ধলি বেগম ইলেকট্রিক টেস্টার দিয়ে এক চোখ তুলে নেয় সুখীর। আরেকটি চোখকে খুঁচিয়ে করা হয় রক্তাক্ত। এ সময় সুখীর 8 বছরের মেয়ে লুবনাকে পাঠানো হয় দোকানে। সুখীর মা বাবা জানান এর আগেও স্বামীর নির্যাতনের শিকার হন তিনি। 10 মিনিট আগে নাকি ওর দেবরে ফোন দিছিল, শুনতে আছে যে একবার গোপন করে ফেলাবি। হ্যাঁ, এমন গোপন করুম কেউ জানবো না, তোরা কোথায়? সবাই মিলে আসতে বাদেই দরজা দিয়ে দিছে। তুই দরজা দেও কে লিগায়? রোজার দিন মেজ বানাইছে, খাইবার দিবে তো খাইবার দাও। তো ওই বাদ বারবার গেছে, বইছে বাদে সবাই মনে করেন বইনে হাত ধরছে। ওই একজন পাবে দুই ওর জামাই ওই জামাই আর দেবর এই মানে দুইজনে 2 চোখ উঠাইছে, টেস্টার উঠাইছে, দুজনের হাতে টেস্টার। ওইটা ওই দেখছে। আমার কাছে এর আগে টাকা নিছে, 3 লাখ টাকা নিছে। আবার ফিরে মনে করেন যে মেয়ে এর আগে কইছে আমার কাছে যাবা টাকা চায়। তাই আমি তো আমি কইলাম যে আগে যে জামাইয়ের কাছে নিয়ে দিছি বা আমার ছোট ভাইয়ের কাছে টাকা নিয়ে দিছি, এই টাকা পরিশোধ করে নাকি। এদিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করার পর সুখীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। তবে শেষ পর্যন্ত সুখী দেখতে পাবেন কিনা তা এখনো অনিশ্চিত। একটা তো উপরে ফেলছে, আর যেটা আছে এটাও মনে করেন যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আগের চেয়ে ইমপ্রুভিং, কিন্তু কতটুকু ইমপ্রুভ করবে, শতভাগ দেখতে পারবে কিনা এটা ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে স্বল্প আয়ের সুখীর পরিবার দীর্ঘমেয়াদী এই চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবানদের সহায়তা চেয়েছেন। একই সাথে আসামিদের সর্বোচ্চ শাস্তিরও দাবি জানান তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে খুলনায় দুর্বৃত্তের হাতুড়ির আঘাতে মৃত্যু হয়েছে এক কিশোরের। চিকিৎসাধীন অবস্থায় ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে। এই ঘটনায় আহত আরো 2 জন ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছে। পুলিশ জানায় গত রাতে রূপসা স্ট্যান্ড রোড এলাকায় পোল্ট্রি ব্যবসায়ী ইব্রাহিমের বাড়িতে ঢুকে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তার ভাগ্নে শামসুদ্দোহা তাদের দেখে ফেলায় হাত পা বেঁধে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তারা। শামসুদ্দোহার চিৎকারে গৃহকর্তার মা ও গৃহকর্মী এগিয়ে এলে তাদেরকেও পরপর আঘাত করা হয়। পরে গুরুতর অবস্থায় 3 জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ভোরে শামসুদ্দোহার মৃত্যু হয়। এদিকে এই ঘটনার পর পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। দোতলা থেকে নেমে এসে দেখি আমার মা রক্তাক্ত অবস্থায় একেবারে রক্তের ভিতরে গড়াগড়ি খাচ্ছে, আর আমার ভাগ্নেকে খাটের উপরে সে হাত বাঁধা এবং তাকে মাথায় পর্যাপ্ত আঘাত, কোপ, সাথে সাথে হাসপাতালে নিয়ে যায় এবং পিছনের দরজাটা খোলা। এখানে যে দোহা ঘুমানো ছিল, দুয়ারে অজ্ঞাতনামা একজন চোর ঢুকে এই জালনা দিয়ে সে কটাটা করে এই যে কটা এটা দিয়ে জালনাটা খুলে ভিতরে ঢুকছে। সম্ভবত টের পাইলেই ওকে হাতুড়ি দিয়ে আঘাত করছে, আঘাত করে এই পথে চলে গেছে, কোনো কিছুই নেয় নাই। তারপরে স্থানীয় লোকজন ধরে তাকে হসপিটালে নিয়ে গেলে সে ভোর রাত দিকে মারা গেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিনে দেশ জুড়ে ঘটেছে বেশ কয়েকটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। সমাজবিজ্ঞানীরা বলছেন মানুষের মূল্যবোধের অবক্ষয়, সহনশীলতা কমে যাওয়া ও সামাজিক অনুশাসনের অভাবে এ ধরনের নৃশংসতার প্রবণতা বাড়ছে। তবে পুলিশ বলছে এসব বিচ্ছিন্ন ঘটনা, এগুলোকে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না।
খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ঈদের পরদিন নোয়াখালীর সোনাইমুড়িতে ফুটবল খেলাকে কেন্দ্র করে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় 3 জনকে। সোমবার যশোরে বোমা মেরে হত্যা করা হয় 1 জনকে। ঈদের দিন সন্ধ্যায় গোপালগঞ্জে প্রেমের জের ধরে হাত কেটে ও চোখ উপড়ে ফেলে হত্যা করা হয় 1 জনকে। রোববার সন্ধ্যায় সিলেটে মিষ্টির প্যাকেট নিয়ে অতিথি সেজে বাসায় ঢুকে হত্যা করা হয় 1 গৃহবধূকে। এছাড়া গত কয়েকদিনে গাইবান্ধা ও খুলনায় তুচ্ছ ঘটনার জের ধরে খুন হন আরও 2 জন। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক পরিবর্তন, সামাজিক সম্পর্কগুলো শিথিল হয়ে যাওয়া এবং নানা সামাজিক বঞ্চনা ও বৈষম্যের কারণে ঘটছে এসব ঘটনা। আমরা একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি এবং এই ট্রানজিশনটা হচ্ছে যে একটা সময় এটা গ্রাম ভিত্তিক সমাজ ছিল, গ্রাম ভিত্তিক অর্থনীতি ছিল, কিন্তু এখানে কিন্তু আরবানাইজেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে দ্রুত এবং তার প্রেক্ষিতে আপনার মানুষের জীবনযাপন পদ্ধতি পরিবর্তন হচ্ছে, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে, তাদের পোশাক আশাক পরিবর্তন হচ্ছে এবং সাথে সাথে কিন্তু সমাজে অস্থিরতা বাড়ছে, অপরাধ বাড়ছে। এই অস্থিরতার প্রধান কারণ হচ্ছে সামাজিক অনুশাসনের অভাব। দেশীয় আইন আছে, আইনের কোনো অভাব নেই, কিন্তু এই আইনগুলো সবসময় কার্যকরী হয় না। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সামাজিক বৈষম্য দূর করতে না পারলে এ ধরনের অপরাধের প্রবণতা কমবে না বলেও মত সমাজবিজ্ঞানীদের। আসল সমাধানটা যেটা, সেটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, সম্পদের সুষম বন্টন করা, যাতে করে অর্থনৈতিক ক্ষোভ, রাজনৈতিক ক্ষোভ, সামাজিক ক্ষোভ, এই 3টা প্রধান ক্ষোভ মানুষের মধ্যে কমে যাবে। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন, এ ধরনের অপরাধ প্রতিরোধ করাটা কঠিন, ফলে এসব ক্ষেত্রে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করাকেই বেশি গুরুত্ব দেন তারা। এগুলো বিচ্ছিন্ন ঘটনা অবশ্যই, কারণ বিচ্ছিন্ন ঘটনা এই অর্থে একটার সাথে আরেকটার কিন্তু কোনো যোগাযোগ নেই। এই ধরনের খুন সাধারণত প্রিভেন্ট করার কোনো আসলে সুযোগ নেই। তিনি আরো বলেন, মানুষ সচেতন ও সহনশীল না হলে শুধু পুলিশি কার্যক্রম দিয়ে এসবের মোকাবেলা করা সম্ভব নয়। মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের ছাত্রলীগ নেতা সুফিয়ান হত্যা চেষ্টা মামলা থেকে সিটি মেয়র আজমন নাসির উদ্দিন ও ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারী সহ 18 আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সকালে জেলা দায়রা জজ SM নুরুল হুদা এই রায় দেন। জেলা পিবি জানান, এই মামলায় মোট 15 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই রায় দিয়েছেন আদালত। 1993 সালের 24 জানুয়ারি নগরীর লালদিঘি মাঠে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মারামারির ঘটনায় তৎকালীন ছাত্রলীগ নেতা সুফিয়ান সিদ্দিকী মামলাটি দায়ের করেন। পরে 1994 সালে ফারুক আহমেদ নামে এক আসামি উচ্চ আদালতে আপিল করলে হাইকোর্ট মামলাটির বিচার কার্যক্রম স্থগিত করে। পরবর্তীতে গত বছর মামলাটি নিষ্পত্তির নির্দেশ আসলে আবারও শুরু হয় সাক্ষ্য গ্রহণ। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে দীর্ঘ 22 বছর পর এই মামলার রায় দেন আদালত। এদিকে এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছেন আজম নাসির উদ্দিন। এই মামলাটা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত এবং আজকে আইনের মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে এবং যার কারণে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, দীর্ঘ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনি লড়াইয়ে শেষ করে আজকে এই রায়টা প্রদান হয়েছে এবং রায়ে আমি পুরোপুরিভাবে সন্তুষ্ট। জেরা এবং সাক্ষ্যকে উনি তুলনামূলক আলোচনা করে মাননীয় জেলা ও দায়রা জজ বাহাদুর সাহেব বলেছেন, এই মামলায় প্রসিকিউশন কোনো মামলা তাদের পক্ষে প্রমাণ করতে পারেনি বিধায় সকল আসামিকে আমরা নির্দোষ এই মামলা থেকে খালাস দিলাম। সকল সাক্ষীর সাক্ষ্য বিবেচনায় বিজ্ঞ আদালত এই 18 জন পলাতক 3 জন আসামি আর উপস্থিত জনাব আজম নাসির, বর্তমানে উনি নবনির্বাচিত মেয়র, জনাব নিজাম হাজার MP, ওনারাও আসামি ছিল, ওনাদেরকে সবাইকে বিজ্ঞ আদালত খালাস প্রদান করেন। সন্ধ্যার সময় আরো থাকছে। ব্রিটেনে বাংলাদেশি সহ নন ইউরোপীয় শিক্ষার্থীদের কাজের সুযোগ থাকছে না স্টুডেন্ট ভিসায়। মেয়াদ বাড়াতে ফিরতে হবে নিজ দেশে, বন্ধ হয়ে যাবে স্থায়ী হবার সুযোগও। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, সুশাসন এবং বিদ্যুৎ সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে 208 মিলিয়ন ইউরো সহযোগিতা দেবে জার্মানি। ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর থমাস হেনরিক প্রিন্স প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ সহযোগিতার কথা জানান। এ সময় অল্প সময়ে বাংলাদেশের দ্রুত অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেন রাষ্ট্রদূত। জানান, বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে চায় জার্মানি। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় বাংলাদেশকে জার্মানির সহযোগিতার জন্য দেশটিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রদূতের মাধ্যমে জার্মান চ্যান্সেলরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
এদের বাড়তি ছুটি শেষে অনেকটা ঝক্কি ঝামেলা ছাড়াই সড়ক, নৌ, রেলপথে আবারও ঢাকায় ফিরছে কর্মজীবী সাধারণ মানুষ। সকাল থেকেই লঞ্চঘাট টার্মিনালে ছিল যাত্রী চাপ, তবে কমলাপুর রেলওয়ে স্টেশন ও মহাখালী বাস টার্মিনালের তুলনামূলক যাত্রী চাপ ছিল কম। উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী কর্মস্থলে ফিরে এলেও কোনো ভোগান্তির অভিযোগ ছিল না বললেই চলে। ঈদ আর সেই সাথে বিশেষ এই উৎসবের ছুটি দুটোই শেষ। পল্লীবাসী স্বজনদের সাথে ঈদ উদযাপনের সুখ স্মৃতি নিয়ে এবার সময় হয়েছে কর্মস্থলে ফেরার। তাই রেল স্টেশন, বাস, লঞ্চ টার্মিনালগুলো এখনো মুখরিত কর্মজীবী মানুষগুলোর ফিরতি যাত্রার কোলাহলে। ভোরের আলো ফোটার আগেই দক্ষিণ জনপদের দূরবর্তী রুটের লঞ্চগুলো সদরঘাটে ভিড়তে থাকে, ফলে সকালে তেমনটা যাত্রী চাপ ছিল না। ভরা মৌসুমে এবারের ঈদ হলেও ফিরতি যাত্রায় নিরাপদে ফিরতে পেরে খুশি নৌপথের যাত্রীরা। এখানে বাবা মা আছে, ভাই বোন আছে, নিজেদের আত্মীয় স্বজন আছে, সবার সাথে ঈদ করতে পারে, এটাই তো বেস্ট একটা কি বলবো, এক কথা ফ্যান্টাস্টিক। এবার টাইমটা মোটামুটি আগের চেয়ে অনেক ভালো হয়েছে, কারণ আগে আপনাদের ছাদে অনেক লোক নিত, কিন্তু এবার ছাদে লোক নিতে দেয় না আমাদের। এদিকে রেলপথে যারা ছেড়ে এসেছেন প্রিয়জনদের, তারাও ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস, সেই সাথে সময় মতো পৌঁছাবার তৃপ্তি। রেল কর্তৃপক্ষ বলছে আগামী শুক্র ও শনিবার যাত্রী চাপ খানিকটা বাড়তে পারে, তাই অব্যাহত থাকবে স্পেশাল ট্রেনের সার্ভিসও। ঈদটা কক্সবাজারেই করেছি আব্বু আম্মুর সাথে, তো চাকরি আমার আবার জয়েন করতে হবে, এই জন্যই আবার ব্যাক করা। বাড়িতে সবাই ছিল, খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ, ঈদের ছুটি মাত্র 2 দিন ছিল, তো আবার তাড়াতাড়ি ব্যাক করতে হয়েছে আমাদেরকে। সামনে পরীক্ষা, সেটা প্রিপারেশনটা ঠিকমতো নিতে হবে, এর জন্য আর কি তাড়াতাড়ি ফিরে আসা। ঢাকা আবার চলে এসেছি, কাজের ব্যস্ততা চলে আসবো, ওই লাইফটা মিস করবো। 5-6 দিন যে এতটা ভালো লেগেছে, ওই লাইফটা মিস করবো। হয়তো আপনার পরিবারের একজন লোক আসছে কর্মজীবী, আর বাদবাকি পরিবারের মেম্বাররা ধীরে সুস্থে আসবে। আমরা এই চিন্তা করে আগামী শুক্রবার সুবর্ণ এক্সপ্রেস চলাচল করবে, রাজশাহী থেকে ধূমকেতু চলাচল করবে শনিবার বন্ধের দিন। এছাড়া এবছর খানাখন্দ বা যানজট পরিস্থিতি অন্যবারের চেয়ে ভালো থাকায় তৃপ্তির রেশ ছিল সড়ক পথেও, তবে যাত্রী চাপ ছিল কম। আসার সময় তেমন কোনো ঝামেলা হয় না, একদম নির্বিঘ্নে চলে এসেছে। সকালবেলা রওনা দিলাম, এখনো রাস্তা জ্যাম হয় নাই, ঠিকমতো চলে আসতে পেরেছি। বিগত বছরগুলোর তুলনায় এবার যোগাযোগ ব্যবস্থায় তেমন কোনো সংকট না থাকায় ভোগান্তি ছাড়াই শেষ হচ্ছে এবারের ঈদ যাত্রা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দ্রুত বিচার আইনে শিশু সামিউল আলম রাজন হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুর 2:30টার দিকে সিলেটের সদর উপজেলার বাদেআলী গ্রামে রাজনের পরিবারকে সান্ত্বনা দিতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রী আরো বলেন, মামলার প্রধান আসামি কামরুলকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজনের পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে 1 লাখ টাকা অনুদান দেওয়ারও ঘোষণা দেন তিনি। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দ্রুত বিচারের মাধ্যমে এই বিচার হবে, সুসম্পন্ন হবে। আসামি তার মানে যারা এই অপকর্মটি করছে তাদের ন্যায্য বিচারটা অবশ্যই হবে। আর যে প্রধান আসামি সে কিভাবে এখান থেকে চলে গেল, কারো যদি গাফিলতি থাকে অবশ্যই আমরা তার ব্যবস্থাটা আমরা করব। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা এবং আমাদের সৌদি আরব এমবেসি সবাই প্রচেষ্টা নিয়েছি, আমরা রেড অ্যালার্ট জারি করেছি যাতে করে তারা অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই তাকে নিয়ে আসে বিচারের মুখোমুখি আমরা করে দেবো ইনশাআল্লাহ। সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার অন্যতম আসামি মুহিত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ারুল হকের কাছে এ জবানবন্দি দেন তিনি। জবানবন্দিতে এ ঘটনায় নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে মুহিত। ইতোমধ্যে এই মামলার অপর আসামি আজমত আলী, ফিরোজ আলী, ময়না চৌকিদার, দুলাল ও নূর আহমদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে এই মামলায় এজাহারভুক্ত 10 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত 8 জুলাই নির্মমভাবে নির্যাতন করে শিশু সামিউল আলম রাজনকে হত্যা করা হয়। আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে 2 সপ্তাহের সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আগামী 5 আগস্ট জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 এই নির্দেশ দেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ট্রাইব্যুনালে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে 2 সপ্তাহের সময় আবেদন জানান।
আদালত অবমাননার বিষয়ে সাজা খাটার পর ট্রাইব্যুনালের বিচারপতিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে 5 জন ব্যক্তি আদালত অবমাননার অভিযোগ আনলে গত 12 জুলাই তাকে হাজির হওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল 2। দেশের জাতীয় মহাসড়কগুলোতে সব ধরনের অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সাম্প্রতিক সময়গুলোতে মহাসড়কে অটোরিকশা আরোহী যাত্রীদের হতাহতের ঘটনা বেড়ে যাওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ের সড়ক পরিবহন সভাকক্ষে ঈদের ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গঠিত মনিটরিং টিমের কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি একথা জানান। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের মতো এয়ারপোর্ট বাইপাস 22 কিলোমিটার নতুন একটা এক্সপ্রেস এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা ওখানে করব। একটা বিদেশি সরকার অলরেডি ফান্ডের সম্মতি দিয়েছে। এক্সপ্রেসওয়ে আগামী বছরই কাজ শুরু করা যাবে এবং সে ব্যাপারে আমরা শুধু সিদ্ধান্তই নিইনি, আমাদের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। সিএনজি এবার মহাসড়কে একদম চলতেই পারবে না, এই সিদ্ধান্ত নেওয়া। রাজধানীর কামরাঙ্গীর চরে 18 বছরের এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে একজনকে আটক করেছে পুলিশ। ক্লাস 9-এ পড়া এই তরুণীকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তরুণীর বন্ধু সুজন জানায়, গতকাল গভীর রাতে তিনি ও ওই তরুণী কামরাঙ্গীর চরের লোহার ব্রিজ এলাকায় হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিনি তরুণীকে রেখে পানি খেতে গেলে ফিরে এসে তাকে দেখতে পাননি। পরে লালবাগ পুলিশের সহায়তায় কামরাঙ্গীর চরের এক বাসা থেকে তরুণীটিকে উদ্ধার করা হয়। পাঁচতলা একটা বিল্ডিং, যে ওখানে নতুন বাড়ি উঠাইতেছে, ওই বিল্ডিং এর ছাদে নিয়ে রাখছে মেয়েকে ওই ছেলেরা। পরে একটা লোক দেখছে, দেখার পর আমরা থানা থেকে লোক নিয়ে ওই যে ডিউটি করতেছে পুলিশ তাদের নিয়ে ওই বাড়িতে গেছি। বাড়িতে যে মেয়েকে পাইছি, যে ছেলের কথা বলছে মেয়ে, ওই ছেলে অতি ফার্স্ট ওর হাত ধরে নিয়ে গেছে, জোর করছে, ছেলেকে অ্যারেস্ট করা হচ্ছে। ব্রিটেনে কনজারভেটিভ সরকার এককভাবে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো স্টুডেন্ট ভিসায় ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। আর পরিবর্তিত নিয়মে বাংলাদেশের সহ নন ইউরোপীয় শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসায় কাজের সুযোগ থাকবে না। পাশাপাশি শিক্ষার্থীদের পুনরায় ভিসার মেয়াদ বাড়াতে ফেরত যেতে হবে নিজ দেশে। এছাড়া বন্ধ হয়ে যাবে ব্রিটেনে স্থায়ী হওয়ার সুযোগও। এতে চরম দুশ্চিন্তায় আছেন হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী। আরো জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম পছন্দ ব্রিটেন। তবে ক্ষমতাসীন কনজারভেটিভ সরকারের নতুন ইমিগ্রেশন নীতিমালায় দিন দিন কঠোর হচ্ছে ব্রিটেনে পড়ালেখার সুযোগ। আর যারা ইতিমধ্যে ব্রিটেনে আছেন তারাও রয়েছেন নানামুখী দুশ্চিন্তায়। বর্তমানে পড়ালেখার পাশাপাশি কাজের সুযোগ থাকলেও তা এখন আর থাকবে না। লেখাপড়া শেষে ফেরত যেতে হবে নিজ দেশে। যারা প্রায় পাবলিকলি ফান্ডেড কলেজে পড়াশোনা করে তারা আগামী মাস থেকে কাজ করতে পারবে না। তারপর টিয়ার 2-তে যেতে হলে নিজ দেশে ফেরত যেতে হবে। ফার্দার এডুকেশন কলেজগুলোতে পড়াশোনা করলে 2 বছর বেশি ভিসা পাবে না। ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে ছাত্ররা একই লেভেলে ভিসা বাড়ানোর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। নতুন পরিবর্তনের মধ্যে সবচেয়ে বেশি ভয়ানক পরিণতি যেটা ডেকে আনবে ছাত্রদেরকে, সেটা হচ্ছে কলেজে যারা পড়ে তাদেরকে বাংলাদেশে ফেরত যেতে হবে এবং সেখান থেকে আবার ভিসা নিয়ে ফিরে আসতে হবে। এদিকে ইমিগ্রেশন নীতিমালা পরিবর্তনের ফলে বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষার্থে ব্রিটেনে যাওয়ার হার দিন দিন কমছে। এই অবস্থা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে একটা পর্যায়ে এসে দেখা যাবে যে আগমনের সংখ্যা, ছাত্রছাত্রীদের আগমনের সংখ্যা এক পর্যায়ে শূন্যের কোঠায় এসে দাঁড়াবে এবং বাংলাদেশ তার এই মেধাবী শিক্ষার্থীদের মেধা বিচরণের যে সুযোগটা সেই সুযোগ থেকে বঞ্চিত হবে। অধ্যয়নরত শিক্ষার্থীরা বলছেন বর্তমান নীতিমালায় তাদের শিক্ষা কার্যক্রমে বেশ প্রভাব ফেলবে। স্টুডেন্ট আছি ইউকেতে, আমাদের কাছে এইসব নীতিমালা একটি বোঝার মতো হয়ে যাচ্ছে। কাজের পারমিট বন্ধ করে দেবে, এটা আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য এটা খুবই একটা মারাত্মক প্রভাব ফেলবে তাদের একাডেমিক লাইফে, কারণ পার্ট টাইম ওয়ার্ক একটা ইম্পর্টেন্ট থিংস ফর দ্য ইউকে। দেখা যাচ্ছে আমরা ভালো রেজাল্ট করতেছি, আমাদের সবকিছু আছে, জাস্ট বিকজ আমরা কলেজ রিবুকড হয়ে গেছে, অনেক ইউনিভার্সিটি আমাদের
অ্যাডমিশন নেয় না। সো ওইখানে সব মানে যেই রুলস করতেছে মুভিজ দেখা যাচ্ছে তারা চাচ্ছে স্টুডেন্টদের ভালো, বাট দেখা যাচ্ছে সবগুলো স্টুডেন্টদের মানে অপোজিটে যাইতেছে আর কি। আর এইসব ইমিগ্রেশন নীতিমালা পরিবর্তনের মূল উদ্দেশ্যই হলো ব্রিটেনে পড়তে আসা শিক্ষার্থীরা যাতে পড়ালেখার পর এখানে স্থায়ীভাবে বসবাস করতে না পারে। বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নের ব্রিটেন এখন নেই আর আগের মতো। ক্ষমতাসীন কনজারভেটিভ সরকারের নতুন কঠোর ইমিগ্রেশন নীতিমালার কারণে বারবার ঘুরপাক খাচ্ছে ব্রিটেনে পড়তে আসা নন ইউরোপীয় সহ বাংলাদেশি হাজার হাজার শিক্ষার্থীর ভাগ্য। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। গত কয়েক বছরে উল্লেখযোগ্য সংখ্যক নারী বিভিন্ন কাজে নিয়োজিত হয়েছেন, কিন্তু কর্মক্ষেত্রের প্রায় সব স্তরেই নারীরা শিকার হচ্ছেন মজুরি বৈষম্যের। অনেক ক্ষেত্রেই তারা পাচ্ছেন না সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার সুনিশ্চিত করা গেলে নারীর মজুরি বৈষম্যের বিরুদ্ধে নারী পুরুষেরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবে বলে মনে করেন নারী শ্রম অধিকার আন্দোলনের সঙ্গে জড়িতরা। তাহসিনা জেসির প্রতিবেদন। দেশে প্রতি বছর গড়ে 5 লাখ নারী বিভিন্ন কাজে নিযুক্ত হন। নারী শ্রমিকদের অধিকার আন্দোলনের সঙ্গে জড়িতরা বলছেন, এই কর্মজীবী নারীদের বেশিরভাগই 2006 সালের শ্রম আইন অনুযায়ী মজুরি ও অন্যান্য সুযোগ সুবিধা পান না। শহর ও গ্রাম ভেদে নারী ও পুরুষ শ্রমিকের বেতন বৈষম্য বেশ প্রকট। বিভিন্ন সংস্থার পরিসংখ্যান বলছে 15 লক্ষ গার্মেন্টস শ্রমিকের মধ্যে নারীর সংখ্যা প্রায় 13.5 লাখ। মজুরির পাশাপাশি তারা স্বাস্থ্য ঝুঁকি সহ নানা সামাজিক বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখা নারীরাও পাচ্ছেন না শ্রমের সঠিক মজুরি। এমনকি গৃহস্থালিতে প্রতিদিন শ্রম দেওয়া প্রায় 5.5 কোটি নারীরও শ্রমের কোনো মূল্যায়ন নেই দেশের অর্থনীতিতে। সরকারি প্রতিষ্ঠানগুলো ছাড়া বিভিন্ন জায়গাতে নারীদেরকে বেতনের অনেক বৈষম্য আছে, মজুরির অনেক বৈষম্য রয়েছে। মুদ্রাস্ফীতি থাকলে তো সেটা তো যেটা তার প্রকৃত আয়টা তো কমেই যায়। যেখানে বেশি বঞ্চিত হয় নারীরা, সেই শ্রেণীর নারীদের পারিবারিক দুরবস্থা, অর্থনৈতিক অবস্থা। আমাদের তো মাইন্ডসেট আছে যে মেয়েরা কাজ কাম কম করে, মেয়েরা ফাঁকি দেয় বা মেয়েদের প্রোডাক্টিভিটি কম। নারী নেত্রীরা বলছেন, শ্রমবাজারে নিযুক্ত নারীরা এখনো মজুরি, নিয়োগ, পদোন্নতি এসব বিষয়ে বৈষম্যের শিকার হচ্ছেন। নিজেদের অধিকার আদায়ে নারীদের ট্রেড ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণের উপর জোর দেন তারা। ইনফর্মাল সেক্টর শ্রম আইনের আওতার মধ্যে আনতে হবে। ব্যক্তি মালিকানা খাতগুলোতে এখনো স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন গড়ে উঠতে পারছে না। সে কারণেই প্রয়োজন, যেখানে নারীরা রয়েছে, নারী সদস্য রয়েছে, তাদেরকে ট্রেড ইউনিয়নে সংঘবদ্ধ হওয়া এবং তাদের এই মজুরি বৈষম্যের বিষয়টি ট্রেড ইউনিয়নের দাবি হিসেবে নিয়ে আসা। তখন নারী পুরুষ সবাই মিলেই এই বৈষম্যের বিরুদ্ধে লড়াইটা করতে পারবে। নারীদের সমকাজে সম মজুরি এবং সময় মতো তা পরিশোধ নিশ্চিত করা না হলে নারীদের প্রতি মজুরি বৈষম্য কমানো সম্ভব নয় বলে মনে করেন এই শ্রমিক অধিকার আন্দোলনের নেত্রীরা। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তরুণরা। ফুটবল, ক্রিকেট সহ সব জায়গায় তরুণদের জয় জয়কার। এবারের ঈদ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার তকলিস ও ডিফেন্ডার ইয়ামিনের মুন্নার জন্য ছিল ভিন্ন রকম অনুভূতি, কেননা খেলার জন্য তাদের ঈদ করতে হচ্ছে সতীর্থদের সঙ্গে। এদিকে জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিনের জন্য এবারের ঈদ আরো বিশেষ কিছু ছিল। প্রথমবার বিশ্বকাপ খেলে আসার পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন তাসকিন, তাই এই পেসারের ছিল বাড়তি আনন্দ। দেশের ক্রীড়াঙ্গনের এই তরুণ তারকাদের ঈদ উদযাপনের অভিজ্ঞতা জানবে এবার। আসলে ভালো লাগতেছে, বাট সবাইকে মিস করতেছি বাসার, বিশেষ করে আমার আম্মুকে। আমার আম্মু অসুস্থ, তার থাকা সত্ত্বেও কিন্তু যেতে পারতেছি না, কারণ আমাদের একটা বিগ ম্যাচ সামনে। তো তারপরেও এনজয় করতেছি টিমমেটদের সাথে। ভালো লাগতেছে যে সবার সাথে একসাথে ঈদ করতে পারতেছি, সব প্লেয়াররা। আমরা দুঃখ সুখ সবগুলাই ভাগাভাগি করে নিতে পারতেছি, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগছে। প্র্যাকটিসের উপরই থাকতে হবে আমাদের, তারপরে ওই যে ফাঁকে ফাঁকে যেগুলো থাকবে অবসর টাইম, সেগুলোতে যাবো সবাই মিলে একটু মজা করতে বা ঘোরাঘুরি করতে। এই ঈদে আমি এখন পর্যন্ত সব থেকে বেশি কোলাগুলি করছি। অপরিচিত মানুষ পর্যন্ত যেই আসতেছে সবাই ঈদ মোবারকের কোলাগুলি করতেছে, রাস্তায় যেই পাচ্ছে। হ্যাঁ, এটা অনেক ভালো ফিলিংস যে একটা অন্যরকম ঈদ জীবনে। শপিং এও যেটা অনেক ফিল করতে পারছি যে এত আল্লাহর মতো সবার এত ভালোবাসা আছে আমার প্রতি। তো চেষ্টা করবো সবসময় বাংলাদেশ টিমকে সুযোগ পেলে অনেক ভালো সার্ভিস দেওয়ার, যাতে সবার আরো মন জয় করতে পারে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ একদল মানুষ, তারপরেও তাদেরকে জীবন ধারণের জন্য হাত পাততে হয় অন্যের কাছে, নতুবা উৎসবে নাচ গান করে বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যেতে হয়, কারণ সমাজের কেউই তাদেরকে কাজ দেন না।
জন্মদোষ একটাই, তারা হিজড়া। পরে হলেও চলতি বছরের 19 মে সরকারি চাকুরিতে হিজড়াদের নিয়োগের ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। এ ধরনের সিদ্ধান্ত ধীরে ধীরে সমাজে পরিবর্তন আনবে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। হিজড়াদের জীবন গল্প নিয়ে শাতিলা শারমিনের 4 পর্বের ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব। ছবি তুলেছেন শামসুল আরেফিন প্রিন্স। মাছের বাজারে যাওয়ার পর মাছ হালা বেটা করলো কি সকালবেলা বা শীতের সকাল বালতি থেকে মাছের পানিগুলো হাত ধোয়া পানিগুলো আমার মাথায় ঢেলে দিচ্ছে। মানে দোস্ত প্রতিদিন তো মাছ খাওয়া, আজকে মাছের পানি খাওয়া দাওয়া কেমন লাগে। শীতের সকাল ভোরবেলা সাজগোজ করে গেছে আপা। তখন আমার সাথে যে হিজড়াটা ছিল উনি বললো কি গতিয়া কিচ্ছু বলিস না, নানি মারবে মাছ নিয়ে না গেলে। তখন মাছ হালা বেটাটার হাত ধরে বললো পানি দিছিস দাদা, একটা মাছ দে। সর্দানি তুমি বুঝবো না, এটা একটা মাছ দাও ভাইয়া। এইভাবে করে আমাদের জীবিকা নির্বাহ করতে হয়। স্যাটেলাইট যুগে যখন আপনারা ইন্টারনেট সারা পৃথিবীকে দেখেন, আমরা এখনো মাছ চেয়ে খাই, চাল চেয়ে খাই। অন্ধকারের এমন জীবিকা ইচ্ছায় নয়, বাধ্য হয়ে বেছে নিতে হয় তাদের। কারণ হিজড়াদের নিজেদের প্রতিষ্ঠানে কাজ দেবেন এমন মানুষ সমাজে মেলাই যে ভার। মানুষের কাছে হাত পেতে টাকা চেয়ে বা উৎসবে নাচ গান করে বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যেতে হয় তাদের। একটা দোকানদার যখন 5 টাকা বা 10 টাকা দিতে যায়, সে শরীরের বিভিন্ন অংশে টিপে দেখে শরীরটা নরম কিনা। আর আছে অসম্পূর্ণ দেহটা বিক্রি করার পথ। পরে হলেও অবহেলিত হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিদের ট্রাফিক পুলিশে নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। যখনই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে, তখন তার ক্ষমতায়নের জায়গাটাও তৈরি হবে। যখন তার ক্ষমতায়নের জায়গাটা তৈরি হবে, তখন তার মূলধারার সম্পৃক্তিটা সহজতর হবে। এ ঘোষণাকে নতুন সূচনা হিসেবেই দেখছেন হিজড়ারা। 100টা লোকের চাপ পাবলিকের গাড়ে কম পড়ব। সবাই তো আর মূর্খ না, এমন আছে ম্যাট্রিক পাস আছে, আইএ পাস আছে। চাকরি কিন্তু বললেই হয় না, আপনি শিক্ষা লাগবে, যোগ্যতা লাগবে, তাহলে তো চাকরি দিবে। আমরা যে নর্মস রেজুলেশন তোমাদের অফিস আছে সেগুলো মেনে কাজ করতে পারি কিনা দেখো, দেখে আমরা তোমরা আমাদেরকে পার্মানেন্ট চাকরি দিও। কিন্তু এতেই কি পরিবর্তন হবে সমাজের দৃষ্টিভঙ্গির? তারা যদি তাদের মেধা মনন যোগ্যতাকে কাজে লাগিয়ে চলে আসতে পারে মেইন স্ট্রিমের ধারায়, মানবতার যে জায়গাটি, সেটি একটা বিরাট পরিবর্তন আসবে। একইভাবে পরিবর্তন করতে চান, তখন সমাজে প্রবল থেকে প্রবলতর বাধা আসে। তারা তো সম্ভব না, এটা পরিবর্তন করা একটু সময় লাগে। ট্রাফিক পুলিশ সহ অন্যান্য সরকারি চাকরিতে হিজড়াদের নিয়োগের যে উদ্যোগ নিয়েছে সরকার, তাতে রাতারাতি কোনো পরিবর্তন হয়তো আসবে না, কিন্তু দীর্ঘদিনের সামাজিক গোঁড়ামিতে একটু হলেও চির ধরাবে এই উদ্যোগ, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। এর সাথে যেসব হিজড়া এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত, তাদেরকে শিক্ষার মূল স্রোতধারায় নিয়ে আসার কথা বলছেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আন্তঃনদী সংযোগ প্রকল্প এগিয়ে নেওয়ার ব্যাপারে ভারতের পানি সম্পদ মন্ত্রীর বক্তব্যে উদ্বেগ জানিয়েছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগ জানিয়ে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, এর ফলে ব্রহ্মপুত্রের পানি একতরফাভাবে প্রত্যাহারের চেষ্টা করবে ভারত। এ ব্যাপারে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দেন তিনি। ভারত নাকি বাংলাদেশের আলোচনা না করে এই ইন্টার রিভার লিঙ্কিং প্রজেক্ট এগিয়ে নিয়ে যাবে না, কিন্তু ভারতের পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে যে ভারতের পানি সম্পদ মন্ত্রী এই কথাটি খুব দ্ব্যর্থবোধক ভাবে বলেছেন যে তারা আন্তঃনদী সংযোগ প্রকল্প তারা সেখানে চালু করবেন। এই প্রকল্প চালু করা হলে ব্রহ্মপুত্র নদী থেকে প্রচুর পরিমাণে পানি টেনে নেওয়া যাওয়া হবে। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি আমাদের সরকারের তরফ থেকে এই বিষয়টি নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। 7 দিন পেরিয়ে গেল, অথচ এই সংবাদটি সরকারের গোচরে আসলো না, এটা কেমন কথা? মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত হকার হান্টার বিমানটি মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষকে হস্তান্তর করেছে বাংলাদেশ বিমান বাহিনী। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিমানটি হস্তান্তর করা হয়। 1971 সালে ঘন্টায় 1100 কিলোমিটার গতির বিমানটি মিত্রবাহিনী ব্যবহার করেছিল, যা 7 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ছিল। 2000 সালে মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে ভারত এই বিমানটি বাংলাদেশকে উপহার দেয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের পর্যাপ্ত জায়গার অভাবে এতদিন এটি বিমান বাহিনীর কাছে সংরক্ষিত ছিল। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাবুদ্দিন ও ক্যাপ্টেন আকরাম সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজেদের প্রতিরক্ষার সামর্থ্য নিয়ে পাশ্চাত্যের সঙ্গে কোনো আপোষ করবে না বলে জানিয়েছেন ইরানের নেতারা। মঙ্গলবার পার্লামেন্ট অধিবেশনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ জোর দিয়ে বলেন, পরমাণু চুক্তির কারণে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পরমাণু স্থাপনা, গবেষণা ও উন্নয়ন বন্ধ হবে না। মার্কিন সিনেটে পরমাণু চুক্তিটি অনুমোদিত হলে হিজবুল্লাহ সহ তেহরানের মদতপুষ্ট গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসে এই চুক্তি পাশ হবে না বলে মনে করেন সাবেক মার্কিন সিনেটর জো লিবারম্যান। পাশ্চাত্যের সঙ্গে সই হওয়া পরমাণু চুক্তির রূপরেখা তুলে ধরে মঙ্গলবার পার্লামেন্টের অধিবেশনে বক্তব্য রাখেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। এ সময় উপস্থিত ছিলেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহিও। জারিফ বলেন, নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে চুক্তি হওয়ার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা পরিকল্পনা ধ্বংস হয়ে গেছে। ইরানের শত্রু, বিশেষ করে ইসরায়েলের ক্ষুব্ধ হওয়া থেকে এটা পরিষ্কার হয়েছে যে ইরান আঞ্চলিক ও বিশ্ব অঙ্গনে একটি শক্তিশালী দেশ। তাই কেউ যেন ইরানকে হুমকি দেওয়ার সাহস না করে। ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম উপদেষ্টা আলী আকবর বেলাইতি বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তেহরানের সামরিক স্থাপনা পরিদর্শন করতে দেয়া হবে না। ইরান কি করবে না করবে সে বিষয়েও বহির্বিশ্বকে কোনো সিদ্ধান্ত নিতে দেয়া হবে না বলে উল্লেখ করেন তিনি। আমি খোলাখুলিভাবে বলতে চাই, ইরান কোনো মতেই তার প্রতিরক্ষা নীতি থেকে সরে আসবে না। যদি প্রয়োজন পড়ে পরমাণু ক্ষেপণাস্ত্র বাদে স্বল্প পাল্লা, দূরপাল্লার যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করবে। এদিকে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যে বিরক্তি প্রকাশ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কিরি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য। আমরা যখন সন্ত্রাসবাদীর বিরুদ্ধে কথা বলি কিংবা যারা অন্য দেশের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলি, সেসব বিষয়কে হালকাভাবে নেয়ার কোনো কারণ নেই। মঙ্গলবার জেরুজালেম সফররত ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেঞ্জির সঙ্গে সাক্ষাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, পরমাণু চুক্তির মাধ্যমে তেহরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা উঠে যাবে, আর এ সুযোগে ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহ, লেবাননের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং ইসরায়েলের শত্রুরা অর্থে, ক্ষমতায় আরও শক্তিশালী হয়ে উঠবে। এই চুক্তির পর ইরান এত বেশি সংখ্যক সেন্ট্রিফিউজ নির্মাণ করবে যে এর মাধ্যমে তারা যত খুশি তত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। 1 দশক পর তাই আর তাদের চুক্তি মানার কোনো প্রয়োজন পড়বে না। আর এই চুক্তি যদি চূড়ান্ত অনুমোদন পায় তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে তেহরানের জন্য কোটি কোটি অর্থ সংগ্রহের সুযোগ তৈরি হবে। এদিকে সাবেক মার্কিন সিনেটর জো লিবারম্যান বলেছেন, ইরানের চুক্তি পাশ হবে না বলে তিনি মনে করেন। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটের বেশিরভাগ সদস্যই এর বিপক্ষে ভোট দেবেন বলে তার বিশ্বাস। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ প্রসঙ্গ। প্রথম দিন মুস্তাফিজ ঝড়ের পর চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে আধিপত্য দেখিয়েছে বেরৌসিক বৃষ্টি। এজন্য এই টেস্টের দ্বিতীয় দিনের খেলা 25 ওভার আগেই শেষ করেন ম্যাচ রেফারি। এর আগে ব্যাটসম্যানদের দৃঢ়তায় দিন শেষে টাইগাররা সংগ্রহ করেছে 4 উইকেটে 179 রান। প্রথম ইনিংসে 69 রানে পিছিয়ে থাকা তৃতীয় দিন ব্যাট করবে টিম বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনের বিনা উইকেটে 7 রান নিয়ে দ্বিতীয়বার ব্যাট করবে টাইগাররা। এতে ওপেনিং জুটিতে 46 রান যোগ করে আউট হন ইমরুল। তিনি করেন 26 রান। এরপর অবশ্য দলের স্কোরে 9 রান যোগ হতেই আউট হয়ে যান মুমিনুল হক। পরে টাইগারদের ব্যাটিং লাইনের হাল ধরেন তামিম ও মাহমুদুল্লাহ। তৃতীয় উইকেট জুটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড 89 রান যোগ করেন দুজন। তবে ক্যারিয়ারের 18তম 50 করা তামিম 57 রানে আউট হয়ে যান। শেষে দারুণ ধৈর্যের পরিচয় দেন মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু তিনিও ইনিংসটা বড় করতে পারেননি। টেস্ট ক্যারিয়ারের 12তম 50 করে মাহমুদুল্লাহ ফেরেন ব্যক্তিগত 67 রানের। পরই হানা দেয় বৃষ্টির। দুদফা ভারী বৃষ্টি হলে ম্যাচ রেফারি দ্বিতীয় দিনের খেলা শেষ করতে বাধ্য হন। মুশফিক 16 রান ও সাকিব 1 রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। Terrific wicket for Philani. It's just have started to rain here. That's a sigh would have probably been. এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জয়ের সুযোগ কাজে লাগাতে চায় টাইগাররা, এমন আশার কথা বললেন টাইগারদের নির্ভরযোগ্য অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। সেই সঙ্গে রিয়াদ বলেন, এই টেস্টে 60 ভাগ এগিয়ে আছে টিম বাংলাদেশ, আর বাকি কাজটা করতে হবে ব্যাটসম্যানদেরকে। তা করতে পারলে প্রোটিয়ারা চাপে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। আজ টেস্টের দ্বিতীয় দিন শেষে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন এই টাইগার অলরাউন্ডার।
আমার মনে হয় ফার্স্ট ইনিংটাই আমাদের পার্সেন্টেজ ক্রিয়েট করবে যে আমরা গেমের ভিতর কতটুকু আছি, আমরা ড্রাইভিং সিটে নাকি আমরা ব্যাক ফুটে। বাট আমার মনে হয় এট দ্য মোমেন্ট আমরা মোটামুটি ভালো মতোই আছি এই খেলায়। তো আশা করি যেন আমরা ফার্স্ট ইনিংয়ে বড় একটা টোটাল করতে পারি, তাহলে ওরাও প্রেসারে থাকবে 65-35। কারণ আমার মনে হয় যে যেহেতু এখনো আমাদের বেশ ব্যাটিং অর্ডারটা বেশ এখনো বেশ লম্বা, তো আমাদের এটা ইউটিলাইজ করতে হবে, কারণ এই অপরচুনিটি আমরা খুব সচরাচর পাই না। তো এই এমন একটা অপরচুনিটি আমার মনে হয় যে সবাই এই অপরচুনিটি ইউটিলাইজ করতে যাবে। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া 155 বাংলাদেশি অভিবাসীকে ফিরিয়ে আনা হলো দেশে। ঘুমধুম সীমান্তে বিজিবি-বিজেপি পতাকা বৈঠক।